যে এখন যা আছে আগে তো তার ভালো ছিল। আগে তো অন্ত এক জায়গা থেকে একটা বিচার পাওয়া যেত একজন মাতবরের কাছে, একজন এমপির কাছে। এখন তো এমপিও নাই, মাতবরও নাই, নেতাও নাই। এখন তো সবই নেতা। কাজে এখন তো চলছে মব জাস্টিস। মব জাস্টিসের চেয়ে তো স্বৈরতন্ত্র ভালো। আস্তে আস্তে দেখা যাচ্ছে এখন আমাদের স্থায়ী কমিটির সদস্যরা বলতেছে যে যমুনার দিকে লং মার্চ হবে। আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলছেন যে করিডোর দেওয়া বা সেন্ট মার্টিন দেওয়া এগুলা আপনাদের কোনো কাম না, আপনারা দয়া করে নির্বাচন দিয়ে চলে যান। উনি খুব ঠান্ডা মাথায় কথা বলে এবং নরম ভাবে বলে, কিন্তু কথাগুলোর মধ্যে শক্তি আছে অনেক বেশি। এবং আপনি একটু অপেক্ষা করেন, বিএনপি মাঠে যেদিন নামবে সেদিন এদের কোনো অস্তিত্ব থাকবে না। তবে তারা হইল আন্তর্জাতিক শক্তির ক্রীড়নক এজেন্ট। আমার মনে হয়েছে ইউনূস সাহেব আন্তর্জাতিক শক্তির দাবা খেলার মধ্যে ঢুকে গেছে। সেই দাবা খেলায় ঢুকে আমার দেশটাকে এটা কি ফিলিপাইন করবে নাকি দিয়াগো গার্সিয়া বানাবে, আমার দেশটাকে অন্যের কাছে বন্ধক দিয়া এই দেশে একটা দীর্ঘদিনের জন্য এই দেশটাকে ওই একটা কঠিন নিষ্ঠুর শাসনের মধ্যে রাখা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তির যে শক্তি এই পৃথিবীতে সমস্ত কিছু গ্রাস করতে চায় তাদের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য এইখানে করিডোর দিবে কিনা, যে করিডোর দিলে পরে আমার পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন চলে যাবে। শুভপুর ব্রিজ থেকে ধরে দক্ষিণ দিকে আমার যে চট্টগ্রাম, যে চট্টলা আমার বাইজিদ বুস্তামির চট্টলা, আমানত সাহ চট্টলা, যে চট্টলা হইল বাংলাদেশের জীবনের সবচেয়ে বড় নিঃশ্বাস প্রশ্বাস, সেই চট্টলা চলে যাবে। প্রতিদিন সেখানে যুদ্ধ হবে, মানুষ ঘুমাতে পারবে না, সেখানে বিকলাঙ্গ সন্তানের জন্ম হবে। ইউনূস সাহেব সেই ষড়যন্ত্রের দিকে যাচ্ছে কিনা, এটা মনে হয় যাচ্ছি। কারণ এখন যখন আলোচনা শুরুই হয়ে গেছে আর্মির মধ্যেও যে করিডোর আমরা দিতে পারি তাহলে রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে, তাইলে বোঝা গেল করিডোরের আলোচনা একদম শেষ পর্যায়ে আছে। করিডোর দেওয়ার আলোচনা ইউনূস সাহেব শেষ করে। ইউনূস সাহেব আপনি কাজটা কিন্তু ভালো করবেন না যদি করিডোরটা দেন, এটা আপনার কাজ না। আমাদের নেতা তারেক রহমান সাহেব যেমন বলেছেন করিডোর দেওয়া কোনো অনির্বাচিত সরকারের কাজ না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাকে বলতে চাই, আমার জীবনের ষষ্ঠ লগ্নে এসে আপনারও বয়স হিসাবে হয়েছে আপনি মীর জাফরের খাতায় আপনার নাম লিখায়েন। যে মীর জাফর একদিন মনে করেছিল সিরাজউদ্দৌলাকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় বসলে আমার নামে জিন্দাবাদ হবে, মুর্শিদাবাদ হবে আমার। হ্যাঁ, মুর্শিদাবাদ তার 10 বছরের জন্য হয়েছিল এবং 100 বছর পর্যন্ত মানুষ বলতো মীর জাফর দেশপ্রেমিক, সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক। কিন্তু 100 বছর পরে 1857 সনে আইসে যখন ভারতবর্ষের প্রথম জনতা এবং সিপাহীর বিপ্লব হলো ব্রিটিশের বিরুদ্ধে, তখন কিন্তু সবাই বলতে শুরু করলো সিরাজউদ্দৌলা ছিল দেশপ্রেমিক, মীর জাফর হলো বিশ্বাসঘাতক। এখন কোটি কোটি ছেলের নাম সিরাজউদ্দৌলা হয় ভারতবর্ষে, কিন্তু 5 লক্ষ টাকা দিলেও কেউ একটা মীর জাফর নাম রাখে। আমি ইউনূস সাহেব আমি আপনাকে বলতাম আপনি বাঙালির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, আপনি এই কাজটা দয়া করে করেন না, করিডোরটা আপনি দয়া করে দিয়ে দিলে পরে বাংলাদেশকে স্বাধীনতা কিন্তু অস্তমিত হয়ে যাবে। যে স্বাধীনতার জন্য আমি 23 বছর বয়সে যুদ্ধে গিয়েছিলাম, শুধু যুদ্ধে জানি মারার জন্য গিয়েছিলাম, যে স্বাধীনতার জন্য মায়ের বোনের অশ্রুজলকে পিছনে রেখে যুদ্ধে গিয়েছিলাম, যে স্বাধীনতার জন্য 2500 কিলোমিটার দূরে দেরাদুনে গিয়ে ট্রেনিং দিয়েছিলাম। সকালবেলা পতাকা উঠাইতাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমি ছিলাম কমান্ডার দেরাদুনে। সন্ধ্যার সময় নামাইতাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ট্রেনিং দিলাম, আসলাম, যুদ্ধে দেশ স্বাধীন করলাম। পাশের ছেলেটি পড়ে গেল গুলি খেয়ে, বলে গেল মামা মাকে দেখো, সেই মা পাগল হয়ে মরল। এই একটা দেশে ইউনূস সাহেব, মুক্তিযুদ্ধের একটা দেশ, বাঙালি কোনোদিন স্বাধীন ছিল না, রক্তে রক্তে আমরা এই দেশটা স্বাধীন করছি, যুদ্ধে এই দেশটা স্বাধীন করছি। ইউনূস সাহেব এই কাজটা করে করিডোরটা দিয়া আপনি বাংলাদেশে কাউকে 1971 সনের প্রতিশোধ নিতে দিয়েন না। ইউনূস সাহেব আপনাকে আমরা হাত জোর করে বলি, যদি দেন তাহলে এই দেশে দীর্ঘদিন এদেশে সিভিল ওয়ার হবে।
দীর্ঘদিন এদেশে যুদ্ধ হবে। ওই দিন দেখলাম একটা পত্রিকাতে, বিদেশি একটা পত্রিকাতে লেখছে যে বিদেশি সৈন্য যদি সেখানে যায় তারা তো আর স্ত্রীকে সাথে করে নিয়ে যাবে না। আর বাংলাদেশ তো একটা মুসলিম দেশ, সেই দেশে তাদের সুখ ভোগের জন্য এত নারী পাবে কোথায়? আমি কথাটা খুব মানে দুর্ভাগ্যজনক ভাবে কথাটা আমি বলছি। এই কাজটা ইউনূস সাহেব করেন না, দয়া করে আপনি করিডোরটা দিয়েন না, আপনি সেন্ট মার্টিন দ্বীপটাতে কারো স্টিমার লাগাইতে দিয়েন না, যে এখানে তারা স্টিমার, আমার দরকার নাই। আপনি বলছেন চট্টগ্রাম বন্দর দিয়ে দিবেন, কেন? আপনার যুক্তি কি? কত সুন্দর যুক্তি আপনার। আপনি আবার হাসি দিয়া বলেন। আপনি হাসি যখন দেন তখন মনে হয় অমিতাভ বচ্চনের মতো আপনার বয়স হয়ে গেছে 26-27 বছর। ইউনূস সাহেব কেন দিবেন? বলছেন যে যারা এই পৃথিবীতে আমার বন্দর ভালো চালাইতে পারবো তাদেরকে দিয়ে দিব, সুন্দরভাবে যারা চালাইতে পারবো। আমি কি মুক্তিযুদ্ধ করিয়া, আমার দেশ হইল আমার মা, আমার মাকে আমি পুরান শাড়ি পরাবো, আমার মাকে আমি সেরা শাড়ি পরাবো, প্রয়োজনে দিনে দিনে আমি তাকে সুন্দর শাড়ি পরাবো। এই কারণে সুখভোগের জন্য তো আমি বিদেশের কোন মহারাজার কাছে আমার মেয়েকে বন্ধক, আমার মাকে বন্ধক দিতে পারি। যারা ভালো চালাইবে তাদের কাছে যদি আমার দেশ বন্দর দিয়ে দিতে হয়, তাহলে যারা আমার মাকে ভালো করে খাওয়াবে তাদের কাছে আমার মাকে না হয় দিয়ে দিলাম। এইটা আমি চাই না। ইউনূস সাহেব এই কাজগুলা করেন না। আমার দেশ সুখে দুঃখে, সুদিনে দুর্দিনে, খায়া না খায়া, এখনো 60 লক্ষ লোক এই দেশে খোলা আকাশের নিচে ঘুমায়, বস্তিতে থাকে, স্টেশনে থাকে, রমনা পার্কের আশেপাশে হাজার হাজার লোক রাতের বেলায় ঘুমিয়ে থাকে ইট মাথায় দিয়ে। তারপরে আমি মনে করি এটাই আমার বাংলা। এই বাংলা একদিন আস্তে আস্তে ধীরে ধীরে লুটেরারা চলে যাবে, সুন্দর শাসন হবে, গণতন্ত্র হবে, এবং সেই গণতন্ত্রের মাধ্যমে মানুষ সোজা হয়ে দাঁড়াবে। দুইটা জিনিসের উপরে এখন চলছে বাংলাদেশ। একটা জিনিস হলো এই দেশের যে মেয়েরা বাড়িতে থাকার কথা ছিল সুন্দর শাড়ি পরে, গ্রামীণ শাড়ি পরে আম গাছ জাম গাছের নিচে জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল খাইতো, অথবা কলসি কাকে ঘাট থেকে নদী থেকে জল আনতো, সেই মেয়েরা আর গ্রামে থাকে না। তারা আইসা পড়ে গাজীপুরে, তারা চলে যায় চট্টগ্রামে, তারা চলে যায় সাভারে। ভোর 5টার সময় একটা টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে আসসালাতু খায়রুম মিনান নাউম বলার সঙ্গে সঙ্গে 10টা টাকা বাঁচানোর জন্য হাঁটতে থাকে, বাসে উঠে না। সারাদিন গার্মেন্টসে কাজ করতে করতে রাত্র 9টা পর্যন্ত রক্ত শূন্য হয়ে বাসায় ফিরে তাদের রোজগারের টাকায় বাংলাদেশ চলছে। আর বাংলাদেশ চলছে যে লক্ষ কোটি মানুষ এখন বাংলাদেশের ওই মধ্যযুগের গোলামের মতো, কৃতদাসের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পরে থেকে থেকে এক রুমে 16 জন ঘুমায়, খায় না, ঘুমায় না, শুধু বাড়িতে টাকা পাঠায় মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য। সেই বিদেশি টাকায় চলে আমার দেশ। ইউনূস সাহেব, যদি সুন্দর শাসন হইতো, ওই 2টা টাকাও আসতো, ওরাও ভালোভাবে থাকতো। আর যদি গণতন্ত্র থাকতো এবং সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা আমরা করতে পারতাম, লুটেরাদের হাত থেকে যদি আমরা টাকা আদায় করতে পারতাম, এবং বাংলাদেশে যদি লুটেরারা যদি মানি লন্ডারিং করে এই দেশ থেকে 6 লক্ষ কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিতে না পারতো, তাইলে এই দেশ আরো সুন্দর হতো। কাজে আমি মনে করি আস্তে আস্তে ভালো শাসক এবং শাসনের হাতে পড়লে দেশ সুন্দর হবে। এক ইলেকশনে দেশ ভালো হয়ে যাবে এটা আমি মনে করি না, 2 ইলেকশনে ভালো হয়ে যাবে তাও মনে করি না, কিন্তু 3টা ইলেকশনের যদি ফেয়ার হয়, সেই ইলেকশনের পর থেকে একটা দেশ আস্তে আস্তে গণতন্ত্রের সিঁড়িতে দাঁড়াবে, এবং সেই দেশটা আস্তে আস্তে ইউরোপের মতো হবে। আর কিছু না হোক, অন্তত গণতন্ত্রের ফাউন্ডেশনটা অন্তত ইন্ডিয়ার মতো হবে। যে ইন্ডিয়া আমার মধ্যেও গরিব ছিল, আজকে যে ইন্ডিয়া পৃথিবীর অন্যতম শক্তি, এটা কইলি করবো আমি নাকি ভারতের দালাল। ইন্ডিয়া তো গণতন্ত্রের একটা ফাউন্ডেশনের, আমাদের একটা গণতন্ত্রের ফাউন্ডেশনের উপরে দাঁড়ানো দরকার। সেই গণতন্ত্রের ফাউন্ডেশনের উপরে দাঁড়ানোর জন্যই ইউনূস সাহেব আপনাকে বলি, আমার দেশটা দয়া করে বন্ধক দিয়েন না, আমার দেশটাকে বাংলাদেশের মানুষের জন্য রক্ষা করেন। জি, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেই জন্য সবাই আপনাকে অনেক ভালোবাসে, এবং এই সময় আপনি যেভাবে করে রুখে দাঁড়িয়েছেন, কিন্তু বিএনপির তরফ থেকে আমরা সেরকম শক্ত কোনো অবস্থান এখনো দেখছি না। এই বিষয়ে আপনার মন্তব্য, বিএনপির অবস্থানটা কি? আমরা জানি বিএনপি মুক্তিযুদ্ধের দল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান
বিএনপির রাজনীতিটা মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সেইখানে মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি এখনো খুব সুস্পষ্ট কোনো অবস্থান তারা জানায়নি। নির্বাচন নিয়ে বিএনপি একটা গণতান্ত্রিক দল, মানে নির্বাচন নিয়েও এখন পর্যন্ত খুব কঠোর অবস্থান তারা নেয়নি। বিএনপি মানে কখন পুরো বিষয়টি বুঝবে, আপনি যদি বিএনপির পার্সপেক্টিভটা একটু আমাদেরকে বলতেন। আমি আপনাকে বলবো যে আপনি বিএনপি সম্পর্কে খুব আশা করেন, আবার হতাশাও ব্যক্ত করেন। খুব আশাবাদী কিন্তু আপনার মনে হতাশা আছে। কিন্তু বিএনপিতে দেখেন মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস শাহ, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, ইদানিংকালে সালাউদ্দিন আহমদ, শামসুজ্জামান দুদু, জনাব রিজভী সাহেব, আরো আছে ছাত্রদল। দেখেন এখন শাহবাগে বৈশা অবস্থান ধর্মঘট করতেছে ছাত্রদল, টোটাল অবস্থান ধর্মঘট। আস্তে আস্তে সবাই নামতেছে। ওই যে বললাম বিএনপি একটা বড় দল, দায়িত্বশীল। এরা মনে করে একবার যখন ইউনূস সাহেবকে আমরা সাপোর্ট করছি, আচ্ছা তার মাধ্যমে ইলেকশনটা হইলে পরে একটা রেজাল্ট আসবে, সেই কারণে তারা জিনিসটা দেখতে চায়। আবার বেশি হইলে তারা মনে করে খুব বেশি আন্দোলন করলে আবার পুরাতন যারা ছিল তারা ফিরত আইসা আবার একই রকমের ঘটনা ঘটে কিনা। এই বিভিন্ন ধরনের প্লাস মাইনাস আছে, কিন্তু শেষ পর্যন্ত তো আমাদের বিএনপি আশাবাদী। সবাই বলছে যে ডক্টর ইউনূস নির্বাচন দেবেন না, তিনি একটা মূলা ঝুলিয়ে রেখেছেন, সময় ক্ষেপণ করছেন। যদিও তিনি বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু তারা নির্বাচন দেওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না। এমনকি এনসিপিও নির্বাচনের ধারে কাছে যেতে চায় না, তারা বরং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে আনতে চায় যাতে করে জাতীয় নির্বাচন দেরি করে হয়। এমনও হচ্ছে যে বলা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুন এর মধ্যে তারা একটা গণভোট দিতে পারে, কিন্তু জাতীয় নির্বাচন নয়। এমন অভিযোগ রয়েছে যদি একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে আর নির্বাচনই দিতে হবে না। এরকম নানান রকম অভিযোগ, টালবাহানা শুনতে পাচ্ছি। তো বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে কথাটার উত্তরটা দিয়েছি আপু, আমি দিয়ে দিছি, আবারও দেই। ইউনূস সাহেবের আমলে কোনো ইলেকশন হবে বলে আমি বিশ্বাস করি না। তো বিএনপি কি জন্য অপেক্ষা করছে? বিএনপি তাহলে কি জন্য অপেক্ষা করছে? বিএনপি তাহলে কি জন্য অপেক্ষা করছে? পরে হানাহানি তবু চলো টানি নিয়েছে যে মহাভারত। কারণ বিএনপি তো সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি তো সবসময় এক ধরনের ব্যবহার খুব দ্রুত করতে পারে না, তাকে ধৈর্য ধরে দেখতে হয়। তবে একটা কথা মনে রাখেন, বিএনপি কিন্তু আন্দোলন সংগ্রামের দল, এবং বিএনপি নেত্রী কিন্তু অসুস্থ হইলেও দেশে আছে। উনি কিন্তু আপসীর নেত্রী, উনি কিন্তু, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সিদ্ধান্ত এক সময় দিবেনি, কিন্তু সিদ্ধান্ত দিতে যদি দেরি হয়, ওই একটা কথা আছে ওয়েট এন্ড সি, খুব সাধারণ কথা, একটা ওয়েট এন্ড সি। কিন্তু অনেকে বলে ইউ মে ওয়েট বাট আলটিমেটলি ইউ ক্যান সি নাথিং। বেশি ওয়েট এন্ড সি করলে কিন্তু আলটিমেটলি কিছু দেখতে পাবে না কেউই না। এটা আমি বিএনপির ব্যাপারে বলছি না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত হতে হবে, এবং আমার ধারণা আমার দল বিএনপি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে। যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে সঠিক সময়ে, ইতিহাসের কাছে তারাও দায়ী হবে, আমি এটা মনে করি। একজন একটি প্রশ্ন করেছেন যে 5ই আগস্টের পরে বিভিন্ন ভাবে আপনার বিএনপির বিরুদ্ধে মব ভায়োলেন্স, এমনকি চাঁদাবাজি, এইসব অভিযোগ এসেছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? বিএনপির বিরুদ্ধে মব ভায়োলেন্স খুব কি আছে, চাঁদাবাজির অভিযোগটা আছে। এবং এটা আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় মিছিল করেছিল, এই আওয়ামী লীগের মিছিলের উপরে যারা হামলা করলো তাদের অনেকেই বিএনপি জামাত ছিল, এরকম অভিযোগ আছে। এটা আমার জানার বাইরে, যে এখনো যে বিএনপি আওয়ামী লীগের উপর আগে, আমার জানার বাইরে। যদি আক্রমণ করে থাকে, আমি মনে করি আক্রমণ করে কাউকে থামানো যাবে, পলিটিক্স করে একজনকে থামাইতে হবে। আওয়ামী লীগ আগামী 10 বছর যদি তাকে থামায় রাখতে হয়, তাহলে বিএনপির পলিটিক্সটা সঠিক হয়ে যাবে। আর বিএনপির পলিটিক্স যদি সঠিক না হয়, যাহা 52 তাহা 53 হয়, তাহলে মানুষ কিন্তু মনে করবে যে এখন যা আছে আগেই তো তার ভালো ছিল। আগে তো অন্ত এক জায়গা থেকে একটা বিচার পাওয়া যেত একজন মাতবরের কাছে, একজন এমপির কাছে। এখন তো এমপিও নাই, মাতবরও নাই, নেতাও নাই, এখন তো সবই নেতা। এখন তো চলছে মব জাস্টিস। মব জাস্টিসের চেয়ে তো স্বৈরতন্ত্র ভালো। এটা তো মনে করতে পারে একজন যে এই যে এখন তো চলছে মুনাফিকি। সকালবেলা একরকম কথা কয় নেতারা, দুপুরে আর এক রকম কয়, রাত্রের বেলা আর এক রকম ফাঁকিবাজি কয়, বলে মুনাফিক।
অনেকে মনে করতে পারে মুনাফেকের চেয়ে তো ফেসিস্ট ভালো, ইন অ্যাকর্ডিং টু ইসলামিক মাইথোলজি। মুনাফেকের চেয়ে এটা হইতে পারে, যদি বেশি উপদ্রব হইতে থাকে তাইলে কিন্তু মানুষ বলতে পারে, আরে ওই যে আমি আপনাকে একটা কথা বলি, এক লোক মরুভূমিতে পানি বিক্রি করতো 1 টাকা গ্লাস, মানুষ বিপদে পড়ে পানি খাইতো আর বলতো হারামজাদা এত কারুন এত কৃপণ 1 টাকা গ্লাস পানি বিক্রি করে, ওর চেয়ে খারাপ মানুষ আর হয়নি। সে যখন মারা যাবে মৃত্যুর আগে তার 3 ছেলেকে বলল, বাবা সারা দেশের মানুষ আমাকে খারাপ বলে, তোমরা আমার নামটা পরিবর্তন করার চেষ্টা, খারাপ নামটা পরিবর্তন করার চেষ্টা করো। ছেলেরা বলল, বাবা তুমি নিশ্চিন্তে মারা যাও, তোমাকে যাতে মানুষ ভালো বলে তার ব্যবস্থাটা কর। তার বাবা মারা যাওয়ার 3 দিন পর থেকে তারা 2 টাকা গ্লাস পানি বিক্রি করা শুরু। তখন যারা মরুভূমির মানুষ তারা বললো যে পানি তো খাইতে হবে, তা না হলে তো মারা যাবো, কিন্তু ওর বাপে তো ব্যস্ত 1 টাকা গ্লাস, ওরা তো বেচে 2 টাকা গ্লাস, কাজে ওর এদের চেয়ে তো এর বাপই ভালো ছিল। এটা খুব স্বাভাবিক, যদি সরকার যদি সবচেয়ে খারাপ করে এবং দেখা যায় যে এই সরকারের আমলে কিছুই নাই। আগে তো গণতন্ত্রের নামে একটা বাহানা ছিল, আগে তো গণতন্ত্রের নামে একটা মস্করা ছিল, এখন তো গণতন্ত্রই নাই, নামটাই তো নাই, কেউ মনে করে না এখন গণতন্ত্র, এবং এটা কেউ বিশ্বাসও করে না এই দেশে ইউনূস সাহেবের আমল আর কোনোদিন ভোট হবে এবং গণতন্ত্র